ইয়ে করে আমাকে ফোন দিও। বাবা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না? হুম হুম চালু করা আছে মাইক্রোফোন। দাও। দেখা গেলে শোনা গেলে একটু জানাও তো বাবা, সবাই যারা জয়েন করছো। ক্লাস কই? তোকে লাইভ দেখাচ্ছে। ওকে বাবা, একটু বলো তো সবাই দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? কই জয়েন করছে এরা? দেখা যাচ্ছে না তো। তাহলে বাবা আমরা ক্লাসটা শুরু করে দেই। তোমরা সবাই ক্লাস শেয়ার করে দিও, ফ্রেন্ডদের মেনশন করে দিও। যারা যারা ক্লাস শেয়ার দিবা, ফ্রেন্ডদের মেনশন দিবা, তোমাদের জন্য গিফটের ব্যবস্থা আছে, পরের দিনে গিফট পাবা। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই না বাবা? ওকে, তাহলে আমরা গত ক্লাসে কর্ডাটা পর্বের শুরু থেকে সেফালো কর্ডাটা উপপর্ব পর্যন্ত পড়ছি। বাবা কি কোনো প্রবলেম? আরেকবার একটু জানাও তো সবাই, আরেকবার একটু জানাও, কষ্ট করে জানাও দ্রুত। এটা কি কমেন্ট করে না কেন রে বাবা? একটু জানাও, আমরা ক্লাসটা শুরু করি। আমি তো দেখতে পারতেছি না কমেন্ট। দেখা যায় না কেন, এরকম হয়ে আছে কেন? কয়জন জয়েন করলো, কি করলো, ওগুলো দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, কমেন্ট দেখা যাচ্ছে না। ওকে, আমরা ক্লাস শুরু করে দিলাম। আমরা গত ক্লাসে কর্ডাটা পর্বের শুরু থেকে সেপালো কর্ডাটা উপপর্ব পর্যন্ত পড়ছি। আজকে আমরা শুরু করব ভার্টিব্রাটা উপপর্ব। সবাই মনোযোগী হও। ভার্টিব্রাটা আমরা সবাই জানি, উই নো দ্যাট, আমরা সকলে জানি যে এটা মানে বহন করা, আর ভার্টিব্রা মানে মেরুদণ্ড। তাহলে নাম থেকে আমরা বুঝে নিব যে এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ড বহন করে।
এই উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড কি দিয়ে প্রতিস্থাপিত হয়? মেরুদণ্ড দিয়ে। এবং এই উপপর্বের প্রাণীদের নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু থেকে, নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুর সম্মুখ দিক থেকে তৈরি হয় ব্রেন, আর পিছনের দিক থেকে তৈরি হয় স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। তাহলে এই ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নার্ভ কর্ডের সামনের দিক থেকে তৈরি হবে মস্তিষ্ক বা ব্রেন, পিছনের দিক থেকে তৈরি হবে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এবং এই ব্রেনটা আমাদের মাথার খুলি, যেটাকে আমরা বলি করোটি, তার এই করটিকা গহ্বরের মধ্যে সুরক্ষিত থাকবে। পুরো মাথার খুলিকে তো আমরা বলি করটি, তাহলে এর ছোট্ট একটা জায়গাকে আমরা কি বলবো? করটিকা। নালীর চেয়ে ছোট অংশকে আমরা বলি নালিকা, থলির চেয়ে ছোট অংশকে আমরা বলি থলিকা। তাহলে করটির একটা ছোট্ট গহ্বর, তার নাম আমরা বলবো করটিকা বা ক্রেনিয়াম। এই ক্রেনিয়ামের মধ্যে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক সুরক্ষিত থাকবে। এই জন্য ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের আমরা বলবো ক্রেনিয়াটা প্রাণী, বা এই উপপর্বের আমরা একটা নাম দিব ক্রেনিয়াটা। ক্রেনিয়াটা, এটা মানে বহন করা। যারা ক্রেনিয়াম বহন করে, যাদের করটিকা আছে, যারা ক্রেনিয়াম বহন করে, তাদের উপপর্বের নাম দিব আমরা ক্রেনিয়াটা। আর এই স্পাইনাল কর্ড তো মেরুদণ্ডের মধ্যে সুরক্ষিত থাকে। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদেরই শুধুমাত্র নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না। তার মানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীরা অমেরুদণ্ডী। কর্ডাটা পর্বের সবাই মেরুদণ্ডী নয়। সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীরা কি অমেরুদণ্ডী? শুধু ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। বাবারা, এই উপপর্বের প্রাণীদের, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের ফুলকা রন্ধ্র কয় জোড়া? 5 থেকে 15 জোড়া। এই উপপর্বের কারো কারো করটিক স্নায়ু, ব্রেন থেকে তৈরি স্নায়ু, ক্রেনিয়াল নার্ভ, কারো কারো করটিক স্নায়ু 10 জোড়া, কারো কারো 12 জোড়া, অর্থাৎ 10 থেকে 12 জোড়ার মধ্যে এদের ক্রেনিয়াল নার্ভ বা করটিক স্নায়ু। আমাদের এবার মেডিকেলে কিন্তু একটা প্রশ্নও ছিল, তোমরা খেয়াল করছো, যে 7ম জোড়া করটিক স্নায়ুর নাম কি? ফেসিয়াল। তো আমরা প্রাণীবিদ্যার সমন্বয় চ্যাপ্টারে 12 জোড়া করটিক স্নায়ুর নাম, উৎপত্তি, কাজও পড়বো মানুষের। আমরা এখন মনে রাখবো ভার্টিব্রাটা উপপর্বের কারো কারো করটিক স্নায়ু মানে ব্রেন থেকে তৈরি স্নায়ু 10 জোড়া, কারো কারো 12 জোড়া। এদের ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়ার মধ্যে। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ বৃক্ক, যেটা তৈরি হয় ভ্রূণের মধ্যস্তর বা মেসোডার্ম থেকে। তাহলে বাবারা, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ বৃক্ক, যেটা ভ্রূণের মধ্যস্তর বা মেসোডার্ম থেকে তৈরি। এবং এই ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি আছে। বাবারা, আমরা জানি অন্ত মানে কি? ভিতর। তো যে গ্রন্থিগুলো রক্তের ভেতরে হরমোন ক্ষরণ করবে তারা অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্ত মানে ভিতর। তাহলে এই পর্বের প্রাণীদের, এই উপপর্বের প্রাণীদের, এই উপপর্বের প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে। অন্তঃক্ষরা গ্রন্থি কি? তোমরা জানো, নালীবিহীন গ্রন্থি। এরা রক্তের ভেতরে হরমোন ক্ষরণ করে। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের মেইন বৈশিষ্ট্য এই কয়টা, আমি আরেকবার বলি। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়।
এই উপপর্বের প্রাণীদের যে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, তার সামনের দিক থেকে মস্তিষ্ক, পেছনের দিক থেকে স্পাইনাল কর্ড তৈরি হয়। মস্তিষ্ক থাকে এই যে করটিকা গহ্বর বা ক্রেনিয়ামের মধ্যে। এই জন্য ভার্টিব্রাটা উপপর্বের আমরা আরেকটা নাম দিব ক্রেনিয়াটা, মানে ক্রেনিয়াম বহনকারী প্রাণী। এই উপপর্বের প্রাণীদের ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া, ব্রেন থেকে তৈরি করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ 10 থেকে 12 জোড়ার মধ্যে, প্রধান রেচনাঙ্গ কিডনি বা বৃক্ক। এবং এই উপপর্বের প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, হরমোন উৎপাদনকারী অন্তঃক্ষরা গ্রন্থি আছে। বাবা, আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? ভার্টিব্রাটা উপপর্বের এই এতটুকু বৈশিষ্ট্য কি আমরা বুঝতে পারছি কিনা একটু জানাও তো সবাই। একটু জানাও তো বাবা একটু। তাহলে আমি এবার পরের পার্টটা আলোচনা করব। তোমরা কি বুঝতে পারছো বাবা? তোমরা জানাচ্ছ না আজকে, নাকি আমি বুঝতে অসুবিধা হচ্ছে আমার? আমরা এই পর্যন্ত কি বুঝতে পারছি কিনা? না, ফোনে কি এগুলো বোঝা যাচ্ছে না নাকি? ঠিক করে নিয়ে আসেন তো। আচ্ছা, তাহলে বাবারা কে জয়েন করলো ওগুলো কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এটা আরেকবার বলে সরে দেই, যদিও 2বার বলছি, অনেকে বিরক্ত হওয়া হয়তো হয়েও না, আমি মেইন গুলো বলি। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এই উপপর্বের প্রাণীদের নার্ভ কর্ডের সামনের দিক থেকে ব্রেন, পেছনের দিক থেকে স্পাইনাল কর্ড তৈরি হয়। এদের ব্রেনটা এই যে করটিকা গহ্বর, এই যে করটিকা গহ্বরের মধ্যে বা ক্রেনিয়ামের মধ্যে থাকে, তাই এই উপপর্বের আরেকটা নাম ক্রেনিয়াটা। এই উপপর্বের প্রাণীদের ফুলকারন্ধ্র থাকবে 5 থেকে 15 জোড়ার মধ্যে। এদের ব্রেন থেকে তৈরি স্নায়ু, করটিক স্নায়ু 10 থেকে 12 জোড়ার মধ্যে থাকবে। এদের প্রধান রেচনাঙ্গ হবে বৃক্ক, যেটা ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি। এদের দেহে হরমোন উৎপাদনকারী অন্তঃক্ষরা গ্রন্থি থাকবে। আমরা মনে হয় এ পর্যন্ত বুঝতে পারছি। আমরা এবার ভার্টিব্রাটা উপপর্বের যে সুপার ক্লাস এবং ক্লাস আছে এগুলা পড়ব। মনোযোগ বাবারা, ভার্টিব্রাটা উপপর্বের 2টা সুপার ক্লাস আছে। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের সুপার ক্লাস কয়টা? 2টা। সুপার মানে উপর বা অধি। তাহলে সুপার ক্লাস মানে ক্লাসের উপরের ধাপ, অধি শ্রেণী। সুপার মানে উপরে বা অধি, আর সাব মানে অধ বা নিচে। সাব ক্লাস মানে ওটা ক্লাসের নিচের ধাপ। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের 2টা সুপার ক্লাস আছে। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের সুপার ক্লাস কয়টা? 2টা। একটা সুপার ক্লাসের নাম হলো সাইক্লোস্টোমাটা। সাইক্লো মানে কি আমরা জানি গোল, স্টোমা মানে কি মুখ। তাহলে একটা সুপার ক্লাসের নাম হলো সাইক্লোস্টোমাটা, মানে এই সুপার ক্লাসের প্রাণীদের মুখটা গোল। এবং এই সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের প্রাণীদের মুখে চোয়াল নাই, এই জন্য এদের আরেকটা নাম অ্যাগনাথা। এ মানে অ্যাবসেন্ট বা নাই, ন্যাথা বা ন্যাথোস মানে কি চোয়াল। তাহলে সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের প্রাণী যারা, ওদের মুখে চোয়াল নাই, মুখটা গোল। মুখটা গোল বলে সুপার ক্লাসের নাম সাইক্লোস্টোমাটা, মুখের চোয়াল নাই বলে সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসেরই আরেকটা নাম অ্যাগনাথা। আর আরেকটা সুপার ক্লাসের নাম ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা, ন্যাথো মানে কি চোয়াল, স্টোমা মানে কি মুখ,
এটা মানে কি বহন করা। তাহলে এই সুপার ক্লাসের প্রাণীরা মুখে চোয়াল বহন করে। আমরা ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের, আমাদের মুখে চোয়াল আছে। মাছ, উভচর, সরীসৃপ এরা সবাই ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের অন্তর্গত। তাহলে বাবারা, ভার্টিব্রাটা উপপর্বের দুইটা সুপার ক্লাস আছে। সুপার ক্লাস হলো ক্লাসের উপরের ধাপ। একটা সুপার ক্লাসের নাম সাইক্লোস্টোমাটা বা একনাথা। এই সুপার ক্লাসের প্রাণীদের মুখ গোল, মুখে চোয়াল নাই। আর একটা সুপার ক্লাসের নাম ন্যাথোস্টোমাটা। এই সুপার ক্লাসের প্রাণীদের মুখে চোয়াল আছে। বাবারা, এই সাইক্লোস্টোমাটা বা একনাথা এই সুপার ক্লাসের মধ্যে দুইটা ক্লাস বা শ্রেণী আছে। আমরা এবার সেটা পড়বো এবং এবারের পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সুপার ক্লাসের নাম মিক্সিনি, আর একটা সুপার ক্লাসের নাম পেট্রো মাইজন টিডা। তাহলে সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের মধ্যে দুইটা ক্লাস আছে, একটা হলো মিক্সিনি আর একটা পেট্রোমাইজন টিডা। মিক্সিনি শব্দটা আসছে তোমার মিক্সা শব্দ থেকে। মিক্সা মানে স্লাইম বা পিচ্ছিল। এই এই শ্রেণীর প্রাণী, মিক্সিনি শ্রেণীর প্রাণীদের দেহ পিচ্ছিল, মিউকাস আছে। মিউকাস আছে ত্বকে, কোনো আইস নাই। তাহলে মিক্সিনি শ্রেণীর প্রাণী যারা, এদের কোনো আইস নাই, দেহটা পিচ্ছিল, মিউকাস দ্বারা আবৃত। মিক্সিনি শ্রেণীর প্রাণীদের পৃষ্ঠীয় পাখনা নাই। ধরো এটা মিক্সিনি শ্রেণীর একটা প্রাণী, এই যে এটা পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা আছে, কিন্তু এই পিঠের উপরে কোনো পৃষ্ঠ পাখনা নাই, পৃষ্ঠীয় পাখনা নাই, ডরসাল ফিন নাই। তোমরা রুই মাছে পড়েছিলে পৃষ্ঠ পাখনা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে। তো মিক্সিনি শ্রেণীর প্রাণীদের কোনো পৃষ্ঠ পাখনা নাই, এদের আইস নাই, দেহ পিছলা, মুখে চোয়াল নাই, তবে মুখে 4 জোড়া কর্ষিকা আছে। খাবার থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণের জন্য কর্ষিকা আছে মুখে 4 জোড়া। তাহলে বাবারা বলো তো, এদের চোয়াল নাই, দেহ পিচ্ছিল, পৃষ্ঠীয় পাখনা নাই, এদের কিন্তু পাকস্থলীও নাই। তাহলে বলবা খাবার পরিপাক কই হবে এদের? ইন্টেস্টাইন বা অন্ত্রের মধ্যে। এদের অন্ত্রে কোনো ভালভ নাই, ফলে অন্ত্রের মধ্যে খাবার খুব বেশিক্ষণ অবস্থান করে না, এটা অন্ত্র থেকে দ্রুত পরের অংশে চলে যায়। তাহলে দেখো, এদের পাকস্থলী নাই, অন্ত্রে ভালভ নাই, এমনকি এই উপপর্বের প্রাণীদের কোনো লার্ভা দশা নাই। এই নাই নাই কথাবার্তাগুলো আগে বলো, নেগেটিভ কথাবার্তাগুলো আগে বলো, যে এদের চোয়াল নাই, আইস নাই, এদের পিঠে পাখনা নাই, পৃষ্ঠ পাখনা নাই, পাকস্থলী নাই, অন্ত্রে ভালভ নাই, এদের কোনো লার্ভা নাই। তাহলে বাবারা বলো তো, এদের আইস নাই, পাকস্থলী নাই, এদের অন্ত্রে ভালভ নাই, মুখে চোয়াল নাই, তাহলে কি এরা খুব সুন্দর দেখতে? কুৎসিত টাইপের না? এই জন্য আমরা মিক্সিনি শ্রেণীর মাছেদের বলবো কুৎসিত মাছ, হ্যাক ফিশ। হ্যাক ফিশ মানে কুৎসিত মাছ। এটা খুব ইম্পর্টেন্ট যে কাদের হ্যাক ফিশ বলে, মিক্সিনিদের। হ্যাক ফিশ শব্দের অর্থ কুৎসিত মাছ, অসুন্দর টাইপের মাছ। বাবারা, মিক্সিনিদের ফুলকা রন্ধ্র 5 থেকে 15 জোড়া। তাহলে মিক্সিনিদের ফুলকা রন্ধ্র 5 থেকে 15 জোড়া। আমি 5টা দিলাম শরীরের এক পাশে। এই যে 5টা ফুলকা রন্ধ্র দিলাম, তাহলে ওই পাশেও 5টা, তাহলে ফুলকা রন্ধ্র 5 থেকে 15 জোড়া। এদের নাসিকা থলি, নাক দিয়ে কিন্তু শ্বসন হয় না এদের। নাসিকা থলি আছে, ঘ্রাণ উদ্দীপনা নিতে সাহায্য করে। তো এদের নাসিকা থলি মুখ গহ্বর বা মুখ বিবরে উন্মুক্ত। নাসিকাথলি মুখ বিবর বা মুখ গহ্বরে উন্মুক্ত, এবং নাসিকাথলির কাজ ঘ্রাণ নিতে সাহায্য করা, শ্বসনে নয়। বাবারা, পেট্রো মানে কি? পাথর। বলো না পেট্রো বাংলা। পেট্রো মানে পাথর,
মাইজন মানে কি? চোষণ। তাহলে পেট্রোমাইজন টিডা শব্দের অর্থ হচ্ছে পাথর চোষণকারী প্রাণী। সত্যিকার অর্থে এরা পাথর চষে না, এটা রূপকথ্যে বলা হচ্ছে। এদের মুখে ফানেলের মতো মুখচুঙ্গি আছে। এদের মুখে ফানেল আকৃতির মুখচুঙ্গি আছে, এই যে ফানেলের মতো। এবং এই মুখচুঙ্গি দিয়ে এরা বড় বড় মাছ বা অন্য প্রাণীর দেহে যুক্ত হয়ে ওদের দেহ থেকে রক্ত চুষে খায়। তাহলে পেট্রোমাইজন টিডা মানে পাথর চোষণ, কিন্তু আসলে কিন্তু এরা পাথর চষে না। এরা এই যে মুখে যে বৃত্তাকার মুখচুঙ্গি আছে, এই মুখচুঙ্গি দিয়ে, ধরো এটা একটা বড় মাছ, এই মাছের শরীরে এরা কি করে? মুখচুঙ্গি দিয়ে এরকম করে যুক্ত হয়, হয়ে কি করে? ওদের দেহ থেকে রক্ত চুষে খায়। তাহলে মুখ চুঙ্গি আছে যেটা দিয়ে এরা কি করে? রক্ত চুষে খায়। তাহলে পেট্রোমাইজন টিডা মানে পাথর চোষক, আসলে এরা কিন্তু পাথর চষে না। এদের মুখে মুখচুঙ্গি আছে, ওটা দিয়ে বড় বড় মাছ বা অন্য প্রাণীর দেহে যুক্ত হয়ে রক্ত চুষে খায়। বাবারা, মিক্সিনিদের আইস নাই, পেট্রোমাইজন টিডাদেরও আইস নাই। তার মানে দুই শ্রেণীর মাছই কিন্তু দেখতে ইল মাছ বা বাইন মাছের মতো হবে। গ্রামের দিকে আমরা কি কই? বান মাছ। বাইন মাছ বা ইল মাছের মতো হবে, দুই শ্রেণীর প্রাণী। মিগজিনিদের পৃষ্ঠ পাখনা নাই, কিন্তু পেট্রোমাইজন টিডাদের একটা বা দুইটা পৃষ্ঠ পাখনা আছে, ডরসাল ফিন আছে। তাহলে মিগজিনিদের পৃষ্ঠ পাখনা নাই, কিন্তু পেট্রোমাইজন টিডাদের একটা বা দুইটা পৃষ্ঠ পাখনা আছে। মিগজিনিদের মুখে কর্ষিকা আছে, পেট্রোমাইজন টিডাদের মুখচুঙ্গি আছে, এবং ভালো করে শোনো, জিহ্বাতে দাঁত আছে। জিহ্বাতে দাঁত আছে, চোয়াল নাই যে, চোয়াল নাই যে, এই জন্য জিহ্বাতে দাঁত আছে। বাবারা, এদেরও পাকস্থলী নাই, পেট্রোমাইজন টিডাদেরও পাকস্থলী নাই, তবে অন্ত্রে ভালভ আছে। ফলে অন্ত্রের মধ্যে খাবার বেশিক্ষণ অবস্থান করে, খাবার পরিপাকটা ভালো মতো হয়। এবং পেট্রোমাইজন টিডাদের লার্ভা আছে, লার্ভার নাম অ্যামোসিট। এটা ইম্পর্টেন্ট। পেট্রোমাইজন টিডাদের লার্ভার নাম কি? অ্যামোসিট। অ্যামো মানে বালি, বালু, বালু। সিট মানে ধরো বাসস্থান। তাহলে অ্যামোসিট মানে বালুতে বাসস্থান, বালুর মধ্যে থাকে, বালির মধ্যে থাকে। তাহলে এদের লার্ভার নাম অ্যামোসিট। মিগজিনিদের লার্ভা নাই, কিন্তু পেট্রোমাইজন টিডাদের লার্ভা আছে। এবং পেট্রোমাইজন টিডাদের কিন্তু বলে ল্যাম্প্রে। ল্যাম্প্রে মানেও পাথর চোষক। পেট্রোমাইজন টিডা মানে পাথর চোষণকারী প্রাণী, ল্যাম্প্রে মানেও পাথর চোষক। বাবারা, পেট্রোমাইজন টিডাদের ফুলকারন্ধ্র আমরা পড়ব 7 জোড়া। নাসিকাথলি বলবো মুখ বিবরে উন্মুক্ত। এদের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত। আমি এটা আবার রিপিট করতেছি, যদি স্পিড হয়ে থাকে মনোযোগ, স্লো, পার্থক্য আকারে পড়ি তাহলে মনে থাকবে ভালো। দেখো, মিগজিনিদের দেহে আইস নাই, মিউকাস দ্বারা আবৃত দেহ, অর্থাৎ দেহ পিচ্ছিল। পেট্রোমাইজন টিডারা সেম, ওদেরও দেহে কোনো আইস নাই। মিগজিনিদের বলে হ্যাকফিশ, পেট্রোমাইজন টিডাদের বলে ল্যাম্প্রে। হ্যাকফিশ মানে কুচ্ছিত মাছ, ল্যাম্প্রে মানে পাথর চোষক। মিগজিনিদের ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া, পেট্রোমাইজন টিডাদের 7 জোড়া। মিগজিনিদের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, পেট্রোমাইজন টিডাদের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত নয়। এবং নাসিকা বা নাক দিয়ে এরা কিন্তু শুধু ঘ্রাণ উদ্দীপনা নাই, শ্বসনে কোনো ভূমিকা নাই। পেট্রোমাইজন টিডাদের পিঠের ওপরে কোনো পাখনা নাই, ডরসাল ফিন নাই। পেট্রোমাইজন টিডাদের একটা বা দুইটা আছে। মিগজিনিদের মুখে কর্ষিকা আছে বিভিন্ন উদ্দীপনা নেওয়ার জন্য। পেট্রোমাইজন টিডাদের কর্ষিকা নাই, তবে ফানেল আকৃতির কি আছে? মুখচুঙ্গি, এবং জিহ্বাতে কি আছে? দাঁত। কেরাটিন আমিষ দিয়ে তৈরি দাঁত, কেরাটিন আমিষ দিয়ে তৈরি। মিগজিনিদের পাকস্থলী নাই, পেট্রোমাইজন টিডাদেরও নাই। মিগজিনিদের অন্ত্রে ভালভ নাই, কিন্তু পেট্রোমাইজন টিডাদের অন্ত্রে ভালভ আছে। ফলে অন্ত্রের মধ্যে কিছুক্ষণ খাবার অবস্থান করে, পরিপাকটা ভালো মতো হয়। মিগজিনিদের লার্ভা দশা নাই, কিন্তু পেট্রোমাইজন টিডাদের লার্ভা দশা আছে। এবং তোমরা জানো পেট্রোমাইজন টিডারা সামুদ্রিক,
কিন্তু সমুদ্রের পানিতে এদের ডিমটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এরা প্রজননের সময় মিঠা পানিতে আসে, নদীতে আসে, নদীতে প্রজনন হয়। তারপর কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী বাবা মা গুলো মারা যায়, শুধু শিশু প্রাণীটা সমুদ্রের দিকে আবার গমন করে। তাহলে পেট্রোমাইজনটিডারা সামুদ্রিক, কিন্তু ওই যে ইলিশ মাছের মতো ডিম পাড়ার সময় প্রজননের সময় মিঠা পানিতে আসে, নদীতে আসে। প্রজননের পরে এরা মারা যায়, কারণ আস্তে আস্তে তো অনেক ক্লান্ত হয়, আসার পরেই প্রজনন হয়। সমুদ্র থেকে নদীতে আসলো, এসে ডিম পারলো, শুক্রাণু ত্যাগ করলো, ক্লান্ত হয়ে বিপাকীয় কাজ বন্ধ হয়ে পিতামাতাগুলো পূর্ণাঙ্গ প্রাণী মারা গেল। তারপরে শিশু প্রাণী বা লার্ভা সমুদ্রের দিকে গমন করে, বাপমা আর সমুদ্রে যেতে পারে না। বাবারা বুঝতে পারছো কি তোমরা? যদি বোঝো তাহলে একটু বলো তো, একটু জানাও তো সবাই। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও তো বাবা। তাহলে আমি বাবা আরেকবার যদি বলি বিরক্ত হবা খুব বেশি, আমি এটা আরেকবার বলে সরে দেই, যদি অনলাইন ক্লাসে এতবার বলা উচিত নয়, আমি আরেকবার বলি, ইম্পর্টেন্ট কথাগুলো বলি। দেখো, মিগজিনিদের দে আইস নাই, পেট্রোমাইজনটিডাদেরও নাই। মিগজিনিদের বলে হ্যাকফিশ, পেট্রোমাইজনটিডাদের বলে ল্যাম্প্রে। মিগজিনিদের ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া, পেট্রোমাইজনটিডাদের 7 জোড়া। মিগজিনিদের নাসিকাথলি মুখ বিবর বা মুখ গহ্বরে উন্মুক্ত, পেট্রোমাইজনটিডাদের উন্মুক্ত নয়। মিগজিনিদের মুখে কর্ষিকা আছে, পেট্রোমাইজনটিডাদের মুখে মুখসুঙ্গি এবং জিহ্বাতে দাঁত আছে। মিগজিনিদের পাকস্থলী নাই, পেট্রোমাইজনটিডাদেরও নাই। মিগজিনিদের অন্ত্রে ভাল্ব নাই, ফলে অন্ত্র থেকে খাবার দ্রুত পরবর্তী অংশে যায়। পেট্রোমাইজনটিডাদের অন্ত্রে ভাল্ব আছে, ফলে অন্ত্রে খাবার বেশ কিছুক্ষণ অবস্থান করে, খাবার পরিপাকটা যথাযথভাবে হয়। মিগজিনিদের লার্ভা দশা নাই, পেট্রোমাইজনটিডাদের অ্যামোসিট লার্ভা আছে। অ্যামোসিট শব্দের অর্থ বালুতে বাসস্থান, বালুতে অবস্থান। মিগজিনিদের কোনো পৃষ্ঠ পাখনা নাই, পেট্রোমাইজনটিডাদের একটা বা দুইটা পৃষ্ঠ পাখনা আছে। বাবা তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু জানাও তো এবার, আমি দেখতে পারতেছি না কেন? হ্যাঁ, আমি তো দেখতেই পারতেছি না সেই কমেন্ট গুলা। হ্যাঁ, মিগজিনিদের কোর্সিকা 4 জোড়া। বাবা মিগজিনিদের কোর্সিকা 4 জোড়া, 4টা নয় কিন্তু 4 জোড়া। মিগজিনিদের কোর্সিকা কয় জোড়া বলছি? 4 জোড়া। আর লার্ভা আছে পেট্রোমাইজনটিডাদের। মিগজিনিদের কোনো লার্ভা দশা নাই, পেট্রোমাইজনটিডাদের লার্ভা দশা আছে, তার নাম অ্যামোসিট লার্ভা। দাও তো, ওই ফোন দাও তো, এটা দেখতে পাচ্ছি না, প্রবলেম। বা বুঝতে পারছো? লার্ভা কাদের আছে? পেট্রোমাইজনটিডাদের। এই তো ভালো দেখতে পাচ্ছি। ওকে বাবা, দুইটা প্রশ্নের উত্তর দিবা, শুধু শুধু দুইটা, একসাথে দুইটা উত্তর দিবা, কে কে পারো দেখি। মিগজিনিদের কি বলা হয় আর পেট্রোমাইজনটিডা শ্রেণীর প্রাণীদের কি বলা হয়? উত্তর চাই। মিগজিনি শ্রেণীর প্রাণীদের কি বলা হয়, পেট্রোমাইজনটিডা শ্রেণীর প্রাণীদের কি বলা হয়? গিভ মি আনসার, দ্রুত, কুইকলি বলো দেখি, উত্তর চাই দ্রুত। হ্যাঁ, হ্যাকফিশ, ল্যাম্প্রে। এ ডেঙ্গু মশা কার আইডি রে? হ্যাঁ, এগুলো কি আইডি সাইজ? আচ্ছা, জেমি বলছো ল্যাম্প্রে, একটু উল্লেখ করে বলো বাবা, মিগজিনিদের কি বলে? হ্যাকফিশ, পেট্রোমাইজনটিডাদের বলে ল্যাম্প্রে। সাথী সঠিক উত্তর দিচ্ছে, হ্যাকফিশ। এ কি লেখছো? ল্যাপে নয় তো, ল্যাম্প্রে, ল্যাম্প্রে, PRY, ল্যাম্প্রে। নীলাদ্রি লেখছো মিগজিনি এবং হ্যাকফিশ, মিগজিনিদের হ্যাঁ হ্যাকফিশ, পেট্রোমাইজনটিডাদের ল্যাম্প্রে। রজনী ঠিক লিখেছো। আব্দুর রাজ্জাক হ্যাঁ হ্যাকফিশ, ল্যাম্প্রে। আহার ঠিক লেখছো, শুভ ঠিক লেখছো, হ্যাকফিশ, ল্যাম্প্রে। ফারিয়া ঠিক লেখছো, সিমি ঠিক লেখছো। এ সুপার টুনা, বাপরে, এটাও তো সেই রকম আইডির নাম, সুপার টুনা। আচ্ছা,
ওকে ওকে, সবাই ঠিক লিখতেছো, ইয়াসির ঠিক লিখছো, শফিকুল ইসলাম আইডি, আরজিয়া আক্তার তোমরা ঠিক লিখতেছো, সেমি আক্তার ঠিক লিখছো, হ্যাকফিশ ল্যাম্প্রে। বাবা আমরা কি বুঝতে পারছি? আমরা সাইক্লোস্টোমাটার দুইটা ক্লাস পড়লাম, মিকজিনি আর পেট্রোমাইজনটিডা। আমরা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারলে আমি এবার আরো তিনটা শ্রেণী পড়াবো, নেথোস্টোমাটার তিনটা শ্রেণী, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। পেট্রোদের অ্যামোসিড বলে না, মার খাবা। এ সিমি আক্তার কি লেখছো তুমি? তুমি তো ঠিক লাগোনি। মিকজিনিদের হ্যাকফিশ বলে, ঠিক আছে। পেট্রোমাইজনটিডাদের তো ল্যাম্প্রে বলে। পেট্রোমাইজনটিডাদের লার্ভার নাম অ্যামোসিড। কি লিখছো এগুলা বাবা? ওকে, এবার আমরা নেথোস্টোমাটা সুপার ক্লাসের শ্রেণী তিনটা পড়বো আজকে, আগামী দিন, আগামীকাল। তোমরা খেয়াল করছো হয়তো আমরা এই সপ্তাহে প্রতিদিন ক্লাস দিছি 8:30টায়। আগামীকাল 8:30টায় ক্লাস, এই চ্যাপ্টার ফিনিশ করা হবে। যার যত প্রশ্ন আছে রেডি করো। আগামী দিন ক্লাসের শেষের আধা ঘন্টা তোমাদের খালি প্রশ্নেরই উত্তর দিব। এই চ্যাপ্টারে যত প্রবলেম আছে ইন্ডিকেট করে রাখো। বাবা আমরা এবার নেথোস্টোমাটা সাব ক্লাস পড়াবো, সুপার ক্লাস, সুপার ক্লাস, তাহলে নেথোস্টোমাটা সুপার ক্লাসের তিনটা শ্রেণী পড়াবো। এক, কন্ড্রিকথিস, দুই, অ্যাক্টিনোপটেরিজি বা টেরাইজি, তিন, সার্কোপটেরিজি বা টেরাইজি। মনোযোগ অনেক বেশি বাড়াও। এ আমার নাম বলেন না কেন? আসমা, আসমা সাদি, এই যে বলে দিলাম তোমার নাম বললাম এখন। ওকে, তোমরা মনোযোগ বাড়াও সবাই আবার। আর ক্লাসগুলো কিন্তু তোমাদের বন্ধুগুলো, ফ্রেন্ডগুলো মেনশন করে দাও। ওকে, তাই নেথোস্টোমাটা সুপার ক্লাসের তিনটা ক্লাস পড়াবো এখন। মনোযোগ। কন্ড্রি বা কন্ড্রো মানে তরুণাস্থি, ইকথিস মানে মাছ। তাহলে এই শ্রেণীর মাছেরা, এই শ্রেণীর মাছেদের অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে কন্ডিকথিস শ্রেণীর মাছেদের অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি, অ্যাক্টিনোপটেরাইজিদের অস্থি দিয়ে তৈরি, সার্কোপটেরাইজিদের অস্থি দিয়ে তৈরি। কন্ডিকথিস শ্রেণীর মাছের অন্তকঙ্কাল কি দিয়ে তৈরি? তরুণাস্থি। এবং মনে রেখো, অ্যাক্টিনোপটেরাইজি এবং সার্কোপটেরাইজি যে এদের যে তরুণাস্থি, এদের যে অস্থি, এটা কিন্তু তরুণাস্থি থেকে তৈরি। অ্যাক্টিনোপটেরাইজি এবং সার্কোপটেরাইজি এই দুই শ্রেণীর মাছেদের যে অস্থি, সেগুলা কার থেকে তৈরি? তরুণাস্থি থেকে তৈরি। আর যখন তরুণাস্থি থেকে অস্থি তৈরি হবে, তোমরা পড়ছিলা আমরা এই অস্থিকে বলবো তখন এন্ডোকন্ড্রাল জাত। এন্ডোকন্ড্রাল জাত অস্থি। এন্ডো মানে কি ভিতর, কন্ড্রি বা কন্ড্রাল মানে কি তরুণাস্থি। তাহলে দেহের ভিতরের তরুণাস্থি থেকে অস্থি তৈরি হচ্ছে। তাহলে অ্যাক্টিনোপটেরাইজি এবং সার্কোপটেরাইজিদের অস্থিকে আমরা বলবো এন্ডোকন্ড্রাল জাত অস্থি। এবং তোমরা কঙ্কালতন্ত্র যারা পড়ছো তারা জানো, এই তরুণাস্থি থেকে অস্থি তৈরির এই প্রক্রিয়াকে বলে এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। তরুণাস্থি থেকে অস্থি তৈরির প্রক্রিয়াকে তোমরা পড়ছো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। আর তরুণাস্থি থেকে অস্থি তৈরির প্রক্রিয়া তো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন, কিন্তু এই অস্থিকে কি বলবো? এন্ডোকন্ড্রাল অস্থি। বাবারা, অ্যাক্টিনোপটেরাইজি কেন শ্রেণীর নাম তোমরা জানো? অ্যাক্টিন মানে রে বা রশ্মি, আর টেরাইজি বা টেরিক্স মানে পাখনা। এদের পাখনার মধ্যে ফিন রে বা পাখনা রশ্মি আছে। এদের, তোমরা যারা রুই মাছ পড়ছো তারা জানো, এই যে পাখনার মধ্যে কি আছে? এই যে এরকম সরু সরু কাঁটার মতো কি আছে? পাখনা রশ্মি। এই যে এগুলা কি বলতো? ফিন রে।
এই যে এগুলা কি ফিন রে বা পাখনা রশ্মি। তোমরা পড়ছো রুই মাছ এই অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীদের পাখনার মধ্যে এই যে কি আছে, এগুলা পাখনা রশ্মি। পাখনা রশ্মির তুমি আর একটা নাম দিতে পারো লেপিডোট্রাকিয়া। লেপিডোট্রাকিয়া। তাহলে অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর নামকরণ কিভাবে করছে? এদের পাখনার মধ্যে পাখনা রশ্মি আছে, ফিন রে আছে, তাই শ্রেণীর নাম দিচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। তবে অন্তকঙ্কাল অবশ্যই অস্থি দিয়ে তৈরি। সেই অস্থি তরুণাস্থি থেকে তৈরি, এবং তরুণাস্থি থেকে অস্থি তৈরি হলে এই অস্থিকে আমরা কি বলবো? এন্ডোকন্ড্রাল জাত। সার্কোপটেরাইজিদের অস্থিটাও কিন্তু এন্ডোকন্ড্রাল জাত। বা সার্কো মানে পেশি বা মাসেল, টেরাইজি মানে টেরিক্স বা পাখনা। তো সার্কোপটেরাইজি শ্রেণীর মাছ যারা, এদের পাখনাগুলোর গোড়ায় মাসেল থাকে। ধর এটা পাখনা, এটা পাখনা। তো সার্কোপটেরাইজি শ্রেণীর মাছ যারা, তাদের পাখনার গোড়ায় কি থাকে? মাসেল বা পেশি থাকে। ধরো এই যে এটা পেশি, এই যে পেশি, এই যে এটা ধরো পাখনা, পাখনার গোড়ায় এটা পেশি, মাসেল, মাংস। তো সার্কোপটেরাইজিদের পাখনার গোড়ায় কি আছে? পেশি আছে, এই জন্যই শ্রেণীর নাম সার্কোপটেরাইজি। এবং মনে করা হয় যে এই পাখনাগুলো বিলুপ্ত হচ্ছে, এবং পাখনার গোড়ার পেশি যেটা, ওখান থেকে পা সৃষ্টি হচ্ছে, হয়ে এই শ্রেণীর মাছ থেকেই চার পালা চতুষ্পদী উভচর প্রাণী তৈরি হচ্ছে। তাহলে সার্কোপটেরাইজিদের পাখনার গোড়ায় কি আছে? পেশি। ধারণা করা হয় বিবর্তনের মাধ্যমে পাখনাটা ধীরে ধীরে ক্ষয়ে গেছে, পাখনার গোড়ার পেশিটা পায়ে পরিণত হচ্ছে, হয়ে এই শ্রেণীর মাছ থেকে তৈরি হচ্ছে কি? উভচর প্রাণী গোষ্ঠী। বাবারা, জীবিত মাছের 96% প্রজাতি অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর। এই শ্রেণীর অধিকাংশ মাছ মিঠা পানিতে থাকে। আর সার্কোপটেরাইজিদের প্রজাতি মাত্র 8টা। মাত্র 8টা প্রজাতি এখন জীবিত আছে, বাকি সবাই বিলুপ্ত। এই জন্য এই শ্রেণীর মাছেদের আমরা বলবো লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। তোমরা যেমন পড়ছো সাইকাস, জীবন্ত জীবাশ্ম, আর্থ্রোপোডাতেও পড়ছো রাস কাঁকড়া, লিমুলাস, বা আরেকটা নাম কি? হর্স শু ক্রাব। রাস কাঁকড়া বা লিমুলাস বা হর্স শু ক্রাব, ওরা আর্থ্রোপোডা পর্বের জীবন্ত জীবাশ্ম প্রাণী। সার্কোপটেরাইজি শ্রেণীর মাত্র 8টা প্রজাতি জীবিত আছে, এদের 7কার সবাই বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য এই শ্রেণীর মাছেদের আমরা কি বলবো? জীবন্ত জীবাশ্ম। তাহলে সার্কোপটেরাইজি শ্রেণীর মাছ থেকে উভচর প্রাণী গোষ্ঠী তৈরি হচ্ছে বলে মনে করা হয়। এই শ্রেণীর মাত্র 8টা প্রজাতি জীবিত আছে, বাকি সবাই বিলুপ্ত, তাই এই শ্রেণীর মাছদের বলে জীবন্ত জীবাশ্ম। পাখনার গোড়ায় মাংসের একটা লোব আছে। তোমরা যারা লিভার পড়ছো, ফুসফুস পড়ছো, জানো লোব মানে খণ্ড। মাংসের গোড়ায় মানে পাখনার গোড়ায় মাংসের একটা লোব আছে, এই জন্য এদের বলে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। লোব ফিন্ড ফিশ। লোব ফিন্ড ফিশ। পাখনার গোড়ায় মাংসের লোব আছে বা খণ্ড আছে, তাই এদের কি বলে? লোব ফিন্ড ফিশ। তাহলে দেখি কেমন মনোযোগ আছে তোমাদের। ওকে, কন্ডিকটিস শ্রেণীর মাছের অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি। অ্যাক্টিনোপটেরাইজি এবং সার্কোপটেরাইজিদের অন্তকঙ্কাল অস্থি দিয়ে তৈরি। তবে এই অস্থিগুলো তৈরি হয় তরুণাস্থি থেকে। আর তরুণাস্থি থেকে অস্থি তৈরির প্রক্রিয়াকে তোমরা কঙ্কালতন্ত্রের চ্যাপ্টারে পড়ছো, এইচএসসি 25রা, এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। তাহলে তরুণাস্থি থেকে অস্থি তৈরির প্রক্রিয়াকে তো বলো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন, কিন্তু অস্থিগুলোকে কি বলবা? এন্ডোকন্ড্রাল অস্থি বা এন্ডোকন্ড্রাল জাত অস্থি।
সার্কপটেরাইজিদেরও অন্তকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, এটাও তরুণাস্থি থেকে তৈরি। অ্যাক্টিনোপটেরাইজি কেন নাম দিল শ্রেণীর? অ্যাক্টিন মানে রে বা রশ্মি, টেরাইজি মানে টেরিক্স বা পাখনা বা ফিন, মানে এদের পাখনার মধ্যে ফিন রে বা পাখনা রশ্মি আছে। এই যে পাখনার মধ্যে যেগুলা কাঁটার মতো গঠন, এগুলাই পাখনা রশ্মি। সার্কো মানে কি পেশি, তোমরা পড়ো পেশি কোষের কোষ ঝিল্লির নাম সার্কোলেমা। সার্কো মানে কি পেশি, টেরাইজি মানে পাখনা। তাহলে সার্কপটেরাইজি শ্রেণীর মাছেদের পাখনার গোড়ায় পেশি আছে, মাংস আছে বা মাসেল আছে। ধারণা করা হয় পাখনা বিলুপ্ত হচ্ছে এবং পাখনার গোড়ার মাংস বা পেশিটা পায়ে পরিণত হচ্ছে। এই শ্রেণীর মাছ থেকে এভাবেই তৈরি হচ্ছে উভচর। এবং এদের পাখনার গোড়ায় মাংসের লোভ বা টুকরা বা খণ্ড আছে দেখে এদের বলে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, লোভ ফিন্ড ফিশ। এই শ্রেণীর মাত্র 8টা প্রজাতি এখন জীবিত আছে, বাকি সবাই বিলুপ্ত। এই জন্য এই শ্রেণীর মাছেদের বলে লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। উদ্ভিদের মধ্যে তোমরা পড়ছো সাইকাস, নগ্নবীজি, জীবন্ত জীবাশ্ম। আর্থ্রোপোডা পর্ব থেকে লিমুলাস বা রাসকাকড়া বা হর্স শু ক্রাব, ওটাও আর্থ্রোপোডা পর্বের জীবন্ত জীবাশ্ম। বাবারা আমরা কি বুঝতে পারছি? এতটুকু কি আমাদের মাথায় ঢুকছে বাবা, একটু বলবা? লুবান ইসলাম, ক্লাস করলে বোঝো সবই, ফাইন ফাইন্স। বই দিব বাবা, এই যে যারা কোর্স কিনছো পেইড ব্যাচের বইয়ের কাজ চলতেছে, তো যেন তেন ভাবে বই দিলে তো হবে না, খুব ভালোভাবে আমরা বইয়ের কাজগুলো করতেছি। বই দ্বারা যেন তোমরা উপকৃত হও। একটু দেরি হলেও ভালো বই পাবা ইনশাল্লাহ, ভালো মানের বই পাবা, অচিরেই পাবা। এ পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, তাহলে বাকিগুলো বলি। দেখো, কন্ডিকথিসদের আইস যেগুলা তার নাম প্লাকয়েড। প্লাক মানে কি চ্যাপ্টা, অয়েড মানে মতো। তাহলে এদের আইসগুলো চ্যাপ্টা, তবে এরকম সূক্ষ্ম কাঁটা যুক্ত, এরকম কাঁটা আছে। তাহলে কন্ডিকথিসদের আইস হলো প্লাকয়েড। প্লাকয়েড মানে চ্যাপ্টার মতো, তবে এদের আইসে সূক্ষ্ম কাঁটা আছে। এই যে কাঁটা, এই যে কাঁটা। অ্যাক্টিনোপটেরাইজিদের আইস কারো কারো সাইক্লয়েড। রুই মাছের আইস তোমরা পড়ছো সাইক্লয়েড। তাহলে কারো কারো আইস কি সাইক্লয়েড। সাইক্লো মানে কি গোল, অয়েড মানে কি মতো, গোলের মতো। অয়েড মানে অ্যালাইক বা মতো, সাইক্লো মানে কি গোল। তাহলে কারো কারো আইস হলো সাইক্লয়েড। কার্প মাছগুলোর আইস কিন্তু সাইক্লয়েড। কারো কারো আইস টিনয়েড। এই যে টিনয়েড আইসগুলোতে চিরুনির দাঁতের মতো কাঁটা থাকবে। টিনোস মানে চিরুনি, তাহলে অয়েড মানে মতো। টিনো বা টিনোস মানে চিরুনি, ওই যে মাথা আঁচড়ানো, চুল আঁচড়ানো চিরুনি। তাহলে টিনয়েড আইসগুলোতে এরকম চিরুনির কাঁটার মতো অংশ থাকবে। এবং কই মাছের আইস টিনয়েড। আবার অ্যাক্টিনোপটেরাইজিদের কারো কারো কিন্তু কোনো আইস নাই, কারো কারো কোনো আইস নাই। যেমন শিং মাছ মানে কানস মাছ করে কই আমরা, মাগুর মাছ, ওদের আইস নাই। সার্কপটেরাইজিদের কারো কারো আইস আমরা পড়ব গ্যানয়েড। এই আইসগুলো টাইলসের মতো। এই যে মেঝেতে টাইলস করে না, টাইলস গুলো যেভাবে অবস্থান করে, এই কসমো মানে এই গ্যানয়েড আইসগুলো ওই রকম করে অবস্থান করে। এই আইসগুলোর নাম গ্যানয়েড, কারণ এই আইসগুলোর বহিঃস্তর গ্যানয়েন আমিষ দিয়ে তৈরি। গ্যানয়েড আইসের বহিঃস্তর গ্যানয়েন আমিষ দিয়ে তৈরি। গ্যানয়েন মানে কাঁচের মতো উজ্জ্বল। গ্যানয়েন মানে কাঁচের মতো উজ্জ্বল, এই আইসগুলো অনেক উজ্জ্বল। তবে মাজেদা ম্যাডামের বইয়ে বলছে কারো কারো আইস কসময়েড। এগুলা ডেন্টিনের মতো কসমিন দিয়ে তৈরি, ডেন্টিনের মতো কসমিন দিয়ে তৈরি। তাহলে আজমল স্যারের বই অনুসারে কসময়েড আইস, সরি গ্যানয়েড আইস সার্কপটেরাইজিদের। মাজেদা ম্যাডামের বই অনুসারেও গ্যানয়েড আইস, কসময়েড আইস সার্কপটেরাইজিদের।
আলিম স্যারের বইয়ে কিন্তু বলছে গ্যানয়েড আইস অ্যাক্টিনোপটেরাইজিদের। আলিম স্যার কিন্তু বলছে গ্যানয়েড আইস হলো অ্যাক্টিনোপটেরাইজিদের, কিন্তু আজমল স্যার মাজেদা ম্যাডাম দুই রাইটারের বইয়ে বলছে গ্যানয়েড আইস সার্কপ্টেরাইজিস শ্রেণীর মাছেদের। আই বাই করছে এটাই ঠিক, দুই রাইটার যেহেতু একই কথা করছে। তাহলে বাবারা দেখো, কন্ডিকথিস, হ্যাঁ কন্ডিকথিসদের অধিকাংশই সামুদ্রিক, কন্ডিকথিসদের অধিকাংশই সামুদ্রিক। আবার শোনো, কন্ডিকথিসদের আইস প্লাকয়েড, চ্যাপ্টা প্লেটের মতো তবে কাঁটা আছে। অ্যাক্টিনোপটেরাইজিদের কারো কারো আইস সাইক্লয়েড, এগুলা গোল বা ডিম্বাকার। কারো কারো আইস টিনয়েড, চিরুনির দাঁতের মতো কাঁটা আছে, আবার কারো কারো আইস নাই। সার্কপ্টেরাইজিদের আইসগুলো এই যে টাইলসের মতো, নাম গ্যানয়েড। কেন নাম গ্যানয়েড? এই আইসগুলোর বহিস্তর, আউটার লেয়ার বা বহিস্তর গ্যানয়েন আমিষ দিয়ে তৈরি। গ্যানয়েন মানে কি? উজ্জ্বল, ব্রাইট। আর মাজেদা ম্যাডাম বলছে কারো কারো আইস আবার কসময়েড। কসময়েড আইস কি দিয়ে তৈরি? কসমিন, কসমিন নামক প্রোটিন। কসমিন কি? ওই যে দাঁতের ডেন্টিন সদৃশ্য, ডেন্টিনের মতো। বাবারা, কন্ডিকথিসদের পুচ্ছ পাখনার দুইটা খণ্ড অসমান। ধরো এটা উপরের খণ্ড, এটা নিচের খণ্ড, দেখো অসমান। এই ধরনের পুচ্ছ পাখনাকে আমরা বলবো হেটারো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। হেটারো মানে কি? ভিন্ন রকম। সার্কাল মানে কি? পাখনা। সরি 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 সার্কাল মানে কি? লেস। তাহলে কন্ডিকথিসদের পুচ্ছ পাখনা দুইটা খণ্ড অসমান, তাই এই ধরনের পুচ্ছ পাখনাকে আমরা বলবো হেটারো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। হেটারো মানে ভিন্ন রকম, সার্কাল মানে লেস। ওই যে কয়দিন আগে আমি লার্ভার নাম পড়ালাম সার্কারিয়া, তখন বলছিলাম সার্কারিয়া বা সার্কি বা সার্কাল মানে কি? লেস। অ্যাক্টিনোপটেরাইজিদের দেখো এই যে পুচ্ছ পাখনা দুইটা খণ্ড সমান, উপরের খণ্ড নিচের খণ্ড, এই দুইটা খণ্ড বা লোব সমান। এই ধরনের পুচ্ছ পাখনার নাম দিব আমরা হোমো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। হোমো মানে একই রকম, সার্কাল মানে কি? লেস। মানে লেজের পুচ্ছ পাখনার দুই খণ্ড একই রকম। রুই মাছ তো অ্যাক্টিনোপটেরাইজিস শ্রেণীর, পুচ্ছ পাখনা কেমন হবে? হোমো সার্কাল। সার্কপ্টেরাইজিদের পুচ্ছ পাখনার দুই খণ্ড একীভূত হয়ে পিছনের দিকে বৃদ্ধি পাচ্ছে। এদের তুমি পুচ্ছ পাখনাতে দুইটা খণ্ড পাবা না। তাহলে সার্কপ্টেরাইজিদের পুচ্ছ পাখনার দুইটা খণ্ড জোড়া লেগে পেছনের দিকে বাড়ছে। কয়টা খণ্ড জোড়া লাগছে? দুইটা, এই জন্য ডাই। ডাই মানে দুই। দুইটা খণ্ড একীভূত হওয়ার পর পিছনের দিকে বাড়ছে, সেই জন্য ডাই ফি সার্কাল। ফি মানে কি? বৃদ্ধি। তাহলে সার্কপ্টেরাইজিদের পুচ্ছ পাখনার দুইটা খণ্ড জোড়া লেগে পিছনের দিকে বাড়ছে, দুইটা খণ্ড জোড়া লাগছে দেখে ডাই, ডাই মানে দুই, পিছনের দিকে বৃদ্ধি পাচ্ছে ফি, এই জন্য ফি, ডাইফি সার্কাল। তোমরা পড়নি আমাদের দাঁত দুইবার বৃদ্ধি পায় বা দুইবার গজায়, এই জন্য আমাদের দাঁত ডাইফিডন্ট ধরনের। ডাইফিডন্ট ধরনের, ডাই মানে দুই, ফি মানে বৃদ্ধি। এসি দেন, গরম লাগে তো। তাহলে সার্কপ্টেরাইজিদের পুচ্ছ পাখনার দুই খণ্ড একীভূত হয়ে পিছনের দিকে বাড়ছে, আমরা এই ধরনের পুচ্ছ পাখনাকে কি বলবো? ডাইফি সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। আমি আরেকবার বলি, মনোযোগ। কন্ডিকথিসদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি। অ্যাক্টিনোপটেরাইজিদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, তবে সেটা তরুণাস্থি থেকে তৈরি। এই জন্য আমরা এই অস্থিগুলোকে বলবো এন্ডোকন্ড্রাল জাত অস্থি। সার্কপ্টেরাইজিদেরও তাই, অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, তবে সেটা তরুণাস্থি থেকে তৈরি। অ্যাক্টিনোপটেরাইজিস শ্রেণীর নাম কেন দিচ্ছে? অ্যাক্টিন মানে রে, টেরাইজি বা টেরিক্স মানে ফিন বা পাখনা। এদের পাখনার মধ্যে যে এরকম পাখনা রশ্মি আছে, তাই শ্রেণীর নাম অ্যাক্টিনোপটেরাইজি। সার্কপ্টেরাইজি কেন নাম দিছে? এই যে পাখনার গোড়ায় সার্কো বা পেশি বা মাসেল আছে, এই জন্য সার্কপ্টেরাইজি। ধারণা করা হয় সার্কপ্টেরাইজি শ্রেণীর মাছ থেকে উভচর প্রাণী তৈরি হচ্ছে। পাখনার গোড়ায় মাংসের লোভ আছে, সেই জন্য এদের বলে লোভ ফিন ফিশ। এই শ্রেণীর মাত্র 8টা প্রজাতি জীবিত আছে, তাই এই শ্রেণীর মাছেদের বলে লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। কন্ডিকথিসদের আইস, এই যে আইস আর পুচ্ছ পাখনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কন্ডিকথিসদের আইস প্লাকয়েড, সূক্ষ্ম কাঁটা যুক্ত।
অ্যাক্টিনোপটেরাইজিদের কারো কারো সাইক্লয়েড, এগুলা গোল বা ডিম্বাকার, কারো কারো টিনয়েড, চিরুনির দাঁতের মতো অংশ আছে, কারো কারো আইসি নাই। সার্কপটেরাইজিদের কারো কারো আইসি এরকম টাইলসের মতো গ্যানয়েড, কারো কারো কসময়েড। পুচ্ছ পাখনা দেখো, কন্ডিকথিসদের পুচ্ছ পাখনার এই যে দুইটা খণ্ড অসমান, তাহলে আমরা বলবো এটা হেটারো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। অ্যাক্টিনোপটেরাইজিদের পুচ্ছ পাখনা দুইটা খণ্ড সমান, এ ধরনের পুচ্ছ পাখনাকে বলবো হোমো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। হোমো মানে সেম রকম, সার্কাল মানে লেস, লেজের পুচ্ছ পাখনা দুই খণ্ড সেম রকম। সার্কপটেরাইজিদের পুচ্ছ পাখনা বেশি ইম্পর্টেন্ট, এদের পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল ধরনের। ডাই মানে দুই, ফি মানে কি বৃদ্ধি, সার্কাল মানে কি লেস। মানে লেজের পুচ্ছ পাখনা দুইটা খণ্ড একীভূত হয়ে পিছনের দিকে বৃদ্ধি পায়। লেজের পুচ্ছ পাখনা দুইটা খণ্ড একীভূত হয়ে পিছনের দিকে বৃদ্ধি পায়, তাই আমরা বলবো ডাইফি সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। তাহলে ভালো করে, কন্ডিকথিসদের পুচ্ছ পাখনা হেটারো সার্কাল, অ্যাক্টিনোপটেরাইজিদের হোমো সার্কাল, সার্কপটেরাইজিদের ডাইফি সার্কাল। কন্ডিকথিসদের আইস প্লাকয়েড, অ্যাক্টিনোপটেরাইজিদের কারো কারো সাইক্লয়েড, কারো কারো টিনয়েড, কারো কারো আইস নাই। সার্কপটেরাইজিদের গ্যানয়েড বা কসময়েড। বাবারা তোমরা যদি বুঝতে পারো আমাকে বলো, আমি বাকি তথ্যগুলো পড়াবো এখন। ওকে বাবা, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিবা, দুইটা উত্তর একসাথে লিখবা। কোন শ্রেণীর মাছেদের জীবন্ত জীবাশ্ম বলে? 2, কাদের পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল ধরনের? আরেকটা উত্তর চাই তোমাদের কাছ থেকে। কোন শ্রেণীর মাছেদের জীবন্ত জীবাশ্ম বলে? কোন শ্রেণীর মাছেদের পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল? 3, কাদের আইস প্লাকয়েড ধরনের? একসাথে তিনটা প্রশ্নের উত্তর লেখো। কোন শ্রেণীর মাছেদের জীবন্ত জীবাশ্ম বলে? কাদের পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল ধরনের? কাদের দেহে প্লাকয়েড আইস আছে? গিভ মি আনসার, গিভ মি উত্তর, কও। লাস্টের পার্টটা আরেকবার একটু বলবেন, মানে কোন পার্টটার কথা যে বললা, এটা কি পুচ্ছ পাখনার কথা বলছো না কিসের কথা বলছো? তাহলে বাবারা একটু দেখি উত্তর করো তো, দেখি উত্তর করতেছো অনেকে। জীবন্ত জীবাশ্ম আর জীবন্ত জীবাশ্ম কাদের বলে? ডাইফি সার্কাল পুচ্ছ পাখনা কাদের? আর প্লাকয়েড আইস কাদের? হ্যাঁ, আব্দুর রাজ্জাকের উত্তর সঠিক হচ্ছে সার্কপটেরাইজি কন্ডিকথিস। হ্যাঁ, ডেঙ্গু মশাও ঠিক উত্তর দিছ, ফারিয়া ঠিক উত্তর দিছ। লিভিং ফসিল সার্কপটেরাইজি, ডাইফি সার্কালো সার্কপটেরাইজি শ্রেণীর, প্লাকয়েড আইস কন্ডিকথিসদের। শফিকুল ইসলাম, আলিফ হাসান, শুভ, সাথী, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে জীবন্ত জীবাশ্ম আর ডাইফি সার্কাল, এই দুইটারই উত্তর হবে সার্কপটেরাইজি, প্লাকয়েড আইস কন্ডিকথিস। সুপার টুনা, সিমি আক্তার, গালিবা, শফিকুল ইসলাম, সামিয়া ইসলাম, রিদি, ইয়া কি লেখছে, ইয়াশফা, জেমি, ফারিয়া কবির। ওকে, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে, ধন্যবাদ। এতটুকু মনে হয় সবাই বুঝতে পারছো। এই যে একজন যে প্রশ্ন করছিল যে শেষের পার্টটা একটু বুঝে দেন, সেটা কোন পার্ট বাবা বলো তো? সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। একজন যে প্রশ্ন করলো যে শেষের পার্টটা একটু বলেন, কি ওই যে পুচ্ছ পাখনা? আচ্ছা দেখো, কন্ডিকথিসদের পুচ্ছ পাখনা দুই খণ্ড অসমান, এ দেখো পুচ্ছ পাখনার উপরের নিচের খণ্ড অসমান, ওটা হেটেরো সার্কাল। অ্যাক্টিনোপটেরাইজিদের পুচ্ছ পাখনা দুই খণ্ড সমান, এটা হোমো সার্কাল। আর সার্কপটেরাইজিদের দেখো পুচ্ছ পাখনা দুইটা খণ্ড কিন্তু দেখো এরকম একীভূত হয়ে গেছে, একীভূত হয়ে পিছনের দিকে বৃদ্ধি পাচ্ছে।
এখানে দেখো পুচ্ছ পাখনা 2 খণ্ড, এখানে দেখো 2 খণ্ড, সার্কপটেরাইজিডে দেখো 2টা খণ্ড আলাদা নয়, এরকম 2টা খণ্ড জোড়া লেগে এক হয়ে গেছে এবং পিছনের দিকে বৃদ্ধি পাচ্ছে। 2টা খণ্ড এরকম 2টা খণ্ড জোড়া লেগে একটা হয়ে গেছে দেখে ডাই, ডাই মানে 2, তার পিছনের দিকে বৃদ্ধি পাচ্ছে দেখে ফি, ফি ডাই ফি, আর সার্কাল মানে কি লেস। তাহলে সার্কপটেরাইজিডের পুচ্ছ পাখনা 2 খণ্ড একীভূত হওয়ার পর পিছনের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই এটা ডাইফি সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। মনে হয় বুঝতে পেরেছো? যত প্রশ্ন আছে রেডি করো, আগামীকাল ক্লাস আছে, উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ সব। ওকে, বাকি তথ্যগুলো পড়ি আমরা এখন, দেখি। মনোযোগ আছে না? আছে। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কপটেরাইজি। উত্তর সঠিক দিয়েছে সবাই। আমাকে একটু বলো তো এই পর্যন্ত যা পড়াচ্ছি ক্লিয়ার কিনা সবার? তাহলে আমি বাকি তথ্যগুলো বলে ক্লাসটা শেষ করব। হ্যাঁ, বুঝতে পারতেছো? অনেকে বলছো। ওকে, দেখো কন্ড্রিকথিসদের ফুলকা রন্ধ্র মনে রাখবা 5 থেকে 7 জোড়া। অ্যাক্টিনোপটেরাইজিডের আজমল স্যার বলছে 1 জোড়া, আলিম স্যার বলছে 4 জোড়া, 2টাই লিখে দিলাম। সার্কপটেরাইজিডের ফুলকা রন্ধ্র 1 জোড়া, 1 জোড়া। তাহলে বাবারা কন্ড্রিকথিসদের ফুলকা রন্ধ্র 5 থেকে 7 জোড়া, অ্যাক্টিনোপটেরাইজিডের আজমল স্যার বলছে 1 জোড়া, আলিম স্যারের বইয়ে আছে 4 জোড়া, সার্কপটেরাইজিডের 1 জোড়া। কন্ড্রিকথিসদের, রুই মাছ তো সবাই পড়ছো, তাহলে অপারকুলাম বা কানকোসেনো সবাই পড়ছো, 24 মানে 25-26 সবাই। তো কন্ড্রিকথিসদের কোনো অপারকুলাম নাই, ফুলকার উপরে কোনো অপারকুলাম ঢাকনা নাই, বাকিদের থাকে, বাকিদের অপারকুলাম ঢাকনা থাকে। বাবা অপারকুলাম চিনছো কিনা সবাই বলো তো? অপারকুলাম, অপারকুলাম আমরা সবাই পড়ছি তো অপারকুলাম। রুই মাছে আমার জানা মতে 25-26 সবাই পড়ছো রুই মাছ। অপারকুলাম চেনো তো? অপারকুলাম হ্যাঁ চেনো। কন্ড্রিকথিসদের অপারকুলাম নাই, অ্যাক্টিনোপটেরাইজিডের আছে, সার্কপটেরাইজিডেরও আছে। কন্ড্রিকথিসদের কোনো বায়ু পটকা নাই। তাহলে তোমরা অনেকে বলবা স্যার আমরা তো পড়ছি বায়ু পটকা ভেসে থাকতে সাহায্য করে, তাহলে কন্ড্রিকথিসদের বায়ু পটকা নাই, তাহলে ওরা ডুবে যায় না? এই ডুবে যাওয়ার ভয় আছে দেখেই এই শ্রেণীর প্রাণী সবসময় সাঁতার কেটে বেড়ায়, অথবা সমুদ্রের একেবারে তলদেশে বাস করে। তাহলে আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি যে বায়ু পটকা মাছেদের ভাসতে সাহায্য করে, কন্ড্রিকথিসদের বায়ু পটকা নাই। তাহলে কবা এরা ডুবে যায় না? ডুবে যাওয়ার ভয় থাকে দেখেই এই শ্রেণীর প্রাণী সবসময় সন্তরণে ব্যস্ত, সাঁতার কেটে বেড়ায়, অথবা সমুদ্রের তলদেশে থাকে। তলদেশ থেকে আবার ডুবে যাওয়ার কি ভয়? বুঝছো না? বুঝছো? বুঝছো। অ্যাক্টিনোপটেরাইজিডের বায়ু পটকা থাকে, যেহেতু রুই মাছ এই শ্রেণীর, তোমরা পড়ছো রুই মাছে বায়ু পটকা আছে, সার্কপটেরাইজিডেরও থাকে। তবে সার্কপটেরাইজিডের বায়ু পটকাতে আমাদের ফুসফুসের মতো প্রচুর রক্তজালিকা আছে, অর্থাৎ এদের বায়ু পটকাটা আমাদের ফুসফুসের হোমোলোগাস বা সমসংস্থ। সার্কপটেরাইজিডের বায়ু পটকা তো আছে এবং সেই বায়ু পটকাতে প্রচুর রক্তজালিকা থাকে। এই জন্য সার্কপটেরাইজিড শ্রেণীর মাছদের বায়ু পটকাকে ফুসফুসের সমসংস্থ বলা হয়, বলা হয় যে এরা লাং ফিশ। তোমরা যে পড়ছো 8টা প্রজাতি আছে সার্কপটেরাইজিড, এর মধ্যে 6টা প্রজাতিকে বলে লাং ফিশ, কারণ এদের মানে এদের বায়ু পটকাটা লাং বা ফুসফুসের সমতুল্য। তাহলে দেখো এদের ফুলকা রন্ধ্র আছে 1 জোড়া, তার মানে কি সার্কপটেরাইজিডের ফুলকা আছে। আবার দেখো বায়ু পটকা ফুসফুসের সমসংস্থ, তাহলে এরা
জলেও শ্বসন চালাতে পারবে, শুকনাতেও শ্বসন চালাতে পারবে। যেহেতু বায়ু পটকাটা ফুসফুসের সমতুল্য, তাহলে এরা শুকনা জায়গাতেও বেঁচে থাকবে। এই জন্য তো 8টা প্রজাতি এখনো জীবিত আছে, বিলুপ্ত হয়নি। ডাইনোসরের যুগ থেকে এখন পর্যন্ত টিকে আছে। কারণ এরা জলে থাকলে ফুলকা দিয়ে, শুকনাতে নিয়ে আসলেই এই যে বায়ু পটকা যেটা ফুসফুসের সমসংস্থ, এটা দিয়ে শ্বাসকার্য চালাবে। এই জন্যই তো জীবন্ত জীবাশ্ম এখনো টিকে আছে। তাহলে বাকি 2টা প্রজাতিকে কি বলে? শিলাকান্ত। তাহলে সার্কপটেরাইজিদের বায়ু পটকা আছে, মাস্ট বি আছে, এবং সেটা প্রচুর রক্তজালিকা সমৃদ্ধ। আমাদের ফুসফুসে যেমন অনেক রক্তজালিকা আছে, এদের বায়ু পটকাতেও আছে। এই জন্য এদের বায়ু পটকাটা ফুসফুসের সমতুল্য। এই জন্য এই শ্রেণীর 6টা প্রজাতিকে লাংফিশ বলে, আর 2টা প্রজাতিকে শিলাকান্ত বলে। কেন ওই 2টা প্রজাতিকে শিলাকান্ত বলে? তোমরা সবাই জানো, শিল মানে গহ্বর, একান্থা মানে মেরুদণ্ড। তাহলে এদের মেরুদণ্ডের ভিতর গহ্বর আছে। 2টা প্রজাতির মাছকে যে শিলাকান্ত বলছে, কারণ এদের একান্থা বা মেরুদণ্ডের মধ্যে সিল আছে, ক্যাভিটি আছে, মেরুদণ্ডটা ফাঁপা। এই জন্য 2টা প্রজাতিকে শিলাকান্ত বলছে। 6টা প্রজাতিকে লাংফিশ বলছে, 2টা প্রজাতিকে শিলাকান্ত বলছে, কারণ এদের একান্থা বা মেরুদণ্ডের মধ্যে সিল বা গহ্বর আছে। বুঝতে পেরেছ? যদি এই কয়টা বুঝতে পারো তাহলে বলো। কন্ডিকথিসদের ফুলকারন্ধ্র 5 থেকে 7 জোড়া। অ্যাক্টিনোপটেরাইজিদের আজমল স্যার বলছে 1 জোড়া, আলিম স্যার বলছে 4 জোড়া। 2টাই লিখে দিছি। সার্কপটেরাইজিদের ফুলকারন্ধ্র 1 জোড়া, তার মানে ওদের ফুলকা আছে। কন্ডিকথিসদের ফুলকার উপরের যে ঢাকনা অপারকুলাম নাই। অ্যাক্টিনোপটেরাইজি সার্কপটেরাইজিদের থাকে অপারকুলাম বা কানকো। কন্ডিকথিসের বায়ু পটকা নাই, তাই সবসময় সাঁতার কেটে বেড়ায়, না হলে সমুদ্রের তলদেশে থাকে। অ্যাক্টিনোপটেরাইজিদের বায়ু পটকা আছে, সার্কপটেরাইজিদের আছে। এবং সার্কপটেরাইজিদের বায়ু পটকাতে প্রচুর রক্তজালিকা আছে, যেটা ফুসফুসের সমসংস্থ মনে করা হয়। এই জন্য এই শ্রেণীর তো 8টা প্রজাতির মাছ জীবিত আছে। এর 6 প্রজাতিকে বলে লাংফিশ, মানে ফুসফুসযুক্ত মাছ। 2টা প্রজাতিকে বলে শিলাকান্ত। শিলাকান্ত বলে কারণ এদের একান্থা বা মেরুদণ্ডের মধ্যে সিল আছে, গহ্বর আছে। বাবারা, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে গিভ মি অ্যান্সার, আমাকে বলো। তাহলে আমাকে বলো। হ্যাঁ, 2টা প্রজাতিকে শিলাকান্ত বলে, 6টা প্রজাতিকে লাংফিশ বলে। আসমা সাদিয়া, বুঝতে পারিনি, আমি আর একবার স্লো বলতেছি, তাহলে নাও। কন্ডিকথিসদের ফুলকারন্ধ্র 5 থেকে 7 জোড়া। অ্যাক্টিনোপটেরাইজিদের 1 জোড়া, আজমল স্যার বলছে, আলিম স্যার বলছে 4 জোড়া। সার্কপটেরাইজিদের ফুলকারন্ধ্র 1 জোড়া। কন্ডিকথিসদের অপারকুলাম ঢাকনা নাই, ফুলকার উপরকার ঢাকনা। চেনো না, ওই যে রুই কাতলা কিনে নিয়ে যায়, ওই যে লাল ফুলকার উপর যে ঢাকনা, আমরা মাছ কিনবে এগুলো, ওই যে কানকো অপারকুলামটা তুলেই দেখি ফুলকা লাল না কি রকম ফ্যাকাশে হয়ে গেছে। তো যে ফুলকার উপরে ঢাকনা অপারকুলাম, ওটা কন্ডিকথিসদের নাই, বাকিদের আছে। কন্ডিকথিসের বায়ু পটকা নাই, অ্যাক্টিনোপটেরাইজিদের থাকে। বায়ু পটকার গঠন তো রুই মাছে পড়ছে যে এরকম, 2টা প্রকোষ্ঠ, অগ্র প্রকোষ্ঠ ছোট, পশ্চাৎ প্রকোষ্ঠ বড়। ওখানে আরো অনেক কিছু পড়ছো তোমরা, নিউমেটিক নালী, ফাইসোস্টোমাস, ফাইসোক্লিস্টাস বায়ু পটকা, এগুলো অনেক কিছু পড়ছো। তাহলে অ্যাক্টিনোপটেরাইজিদের বায়ু পটকা আছে, কন্ডিকথিসদের নাই। সার্কপটেরাইজিদের আছে। সার্কপটেরাইজিদের বায়ু পটকাতে প্রচুর রক্তজালিকা থাকে, তাই এদের বায়ু পটকাটাকে ফুসফুসের সমসংস্থ মনে করা হয়। লাং মানে কি? ফুসফুস। তাহলে সার্কপটেরাইজিদের বায়ু পটকাটাকে ফুসফুসের সমতুল্য মনে করা হয়, তাই এই শ্রেণীর 8টা প্রজাতির মধ্যে 6টা প্রজাতিকে লাংফিশ বলে, আর 2টা প্রজাতিকে লাংফিশ না বলে শিলাকান্ত বলে। শিলাকান্ত বলার কারণ কি? সিল মানে গহ্বর, একান্থা মানে মেরুদণ্ড। তাহলে এই শ্রেণীর 2টা প্রজাতির মাছের মেরুদণ্ডের ভিতরে সিল বা গহ্বর আছে, মেরুদণ্ড ফাঁপা। এই জন্য 2টা প্রজাতিকে কি বলে? শিলাকান্ত। এবার বুঝতে পারছো বাবা?
একজন লেখছে অ্যাক্টিনোপটেরাইজিডের ফুলকার অন্ধ্র এক জোড়া, চার জোড়া, দুইটাই থাকলে কোনটা দিব? দুইটা থাকবে না একসাথে। টেনশন নাই, এই টাইপের প্রশ্ন আসবেই না, এই টাইপের প্রশ্ন আসবেই না, আর আসলে একসাথে থাকবে না। এ পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে বলো, আমি বাকি পার্টটা পরে শেষ করি। বুঝতে পারছো না? বুঝতে পারছো সবাই? সহজ পড়া ছিল এটা। যদি বুঝে থাকো তাহলে বলো বুঝেছি। হ্যাঁ, এবার দেখো, 3 শ্রেণীর মাছই এক লিঙ্গ। কন্ডিক্টি শ্রেণীর মাছ এক লিঙ্গ এবং এদের অন্তনিষেক হয়। কেন অন্তনিষেক হয়? কারণ পুরুষ প্রাণীতে সঙ্গম অঙ্গ আছে, সেই সঙ্গম অঙ্গের নাম ক্লাস্পার। এই ক্লাস্পারের ভিতর দিয়ে পুরুষ প্রাণীগুলো শুক্রাণু স্ত্রী প্রাণীর দেহের মধ্যে প্রবেশ করায়, তাই এদের অন্তনিষেক। এটা তো 9, 10-এও পড়ছিল যে হাঙ্গর ব্যতীত অধিকাংশ জলজ প্রাণীর বহির্নিষেক, হাঙ্গরে অন্তনিষেক। হাঙ্গর তো কন্ডিক্টি শ্রেণীর, হাঙ্গর তো কন্ডিক্টি শ্রেণীর। তাহলে কন্ডিক্টি শ্রেণীর মাছেরা এক লিঙ্গ, এদের অন্তনিষেক হয়। কেন অন্তনিষেক হয়? কারণ পুরুষ প্রাণীতে সঙ্গম অঙ্গ আছে, যেটা পেনিসের বিকল্প। লিঙ্গ বা পেনিসের বিকল্প নাম কি? ক্লাস্পার। ক্লাস্পারের মধ্য দিয়ে পুরুষ প্রাণী শুক্রাণু স্ত্রী প্রাণী দেহের মধ্যে দেয়। অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর মাছেরাও এক লিঙ্গ, তবে এদের বহির্নিষেক হয়। তোমরা পড়ছো রুই মাছ অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর, এদের বহির্নিষেক হয়। পড়ছো জুন জুলাই এদের প্রজনন কাল। সার্কপটেরাইজির শ্রেণীর এই শ্রেণীর মাছেরাও এক লিঙ্গ, এই শ্রেণীর কারো কারো অন্তনিষেক হয়, কারো কারো বহির্নিষেক হয়। তাহলে বাবারা দেখো, কন্ডিক্টি শ্রেণীর মাছেরা এক লিঙ্গ, এদের অন্তনিষেক হয়। পুরুষ প্রাণীতে সঙ্গম অঙ্গ আছে, নাম তার ক্লাস্পার। ক্যাঙ্কাপার, ক্লাস্পার। অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর মাছেরা এক লিঙ্গ, এদের সঙ্গম অঙ্গ নাই পুরুষ প্রাণীতে। ফলে স্ত্রী প্রাণী মানে পানিতে ডিম ছেড়ে দেয়, পুরুষ প্রাণী পানিতে শুক্রাণু ছেড়ে দেয়। পানিতে ভেসে ভেসে শুক্রাণু ডিম্বাণু নিষেক হয়, অর্থাৎ বহির্নিষেক। সার্কপটেরাইজিদের কারো কারো সঙ্গম অঙ্গ নাই, তাদের হয় হলো কি? বহির্নিষেক। কারো কারো সঙ্গম অঙ্গ আছে, তাদের হয় অন্তনিষেক। প্রাণীরা এক লিঙ্গ, পুরুষ স্ত্রী আলাদা। বাবারা, এবারের পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোনো। কন্ডিক্টি শ্রেণীর কোন কোন মাছ ওভিপেরাস ধরনের। ওভি মানে ডিম, ওভাম বা ডিম, পেরাস মানে প্রসব করা। তাহলে এই শ্রেণীর কেউ কেউ ডিম পারে, অন্তনিষেক হওয়ার পরেও ডিম পারে। কেউ কেউ ভিভিপেরাস, ভিভিপেরাস। ভিভি মানে ইউটেরাস বা জরায়ু, প্যারাস মানে প্রসব করা। মানে কারো কারো জরায়ু আছে এবং তারা সন্তান প্রসব করে। ভিভিপেরাস মানে জরায়ু প্রসব করা নয় কিন্তু। আবার কইও না যে এরা জরায়ু প্রসব করে, জরায়ু প্রসব করে না। ভিভি মানে কি? জরায়ু, প্যারাস মানে প্রসব করা, অর্থ হচ্ছে জরায়ু প্রসব করা। কিন্তু মূল বিষয়টা এদের জরায়ু আছে, জরায়ুর মধ্যে গর্ভধারণ হয়, জরায়ুর মধ্যে শিশু বড় হয়, তারপর শিশু প্রাণীটা প্রসব করে, সন্তান প্রসব করে, তাই ভিভিপেরাস। কন্ডিক্টি শ্রেণীর কেউ কেউ অভ ভিভি প্যারাস। প্যারাস, অভ মানে কি? ডিম, ভিভি মানে কি? জরায়ু, প্যারাস মানে প্রসব করা। মানে কারো কারো জরায়ু থাকা সত্ত্বেও ডিম প্রসব করে, ডিম পারে, তাদের আমরা বলবো অবভিভি প্যারাস। এটা আজমল স্যারের বইয়ে নাই, আলিম স্যারের বইয়ে আছে, পড়তে হবে। তাহলে আবার দেখো, কন্ডিক্টি শ্রেণীর মাছেরা এক লিঙ্গ, ওদের স্ত্রী প্রাণীর দেহের মধ্যে নিষেক হয়, অর্থাৎ অন্তনিষেক হয়। পুরুষ প্রাণীতে সঙ্গম অঙ্গ আছে, নাম ক্লাস্পার।
অ্যাক্টিনোপটেরাইজিস শ্রেণীর মাছেরা এক লিঙ্গ, ওদের সঙ্গমঙ্গ নাই, ওদের বহির্নিষেক হয়। সার্কপটেরাইজিস শ্রেণীর মাছেরা এক লিঙ্গ, কারো কারো সঙ্গমঙ্গ নাই, তাদের বহির্নিষেক হয়, কারো কারো সঙ্গম অঙ্গ আছে, তাদের অন্তর্নিষেক হয়। কন্ডিকথিসদের কারো কারো জরায়ু নাই, ডিম প্রসব করে, ডিম পারে, তারা ভিভিপ্যারাস, সরি ওভিপ্যারাস। ওভি মানে ওভাম বা ডিম। যারা যারা ডিম পারে তারা ওভিপ্যারাস ধরনের। হাঁস মুরগি ডিম পারে না, ওরা ওভিপ্যারাস ধরনের। কারো কারো জরায়ু আছে এবং সন্তান প্রসব করে, তারা ভিভিপ্যারাস। মানুষও ভিভিপ্যারাস ধরনের, জরায়ু আছে, সন্তান প্রসব করে। কেউ কেউ অভিভিপ্যারাস, অভ মানে ডিম, ভিভি মানে জরায়ু, মানে জরায়ু আছে তারপরেও ডিম পারে। আর অ্যাক্টিনোপটেরাইজিস শ্রেণীর সবাই ওভিপ্যারাস, ডিম পারে। সার্কপটেরাইজিস শ্রেণীরও সবাই কি ওভিপ্যারাস বা ডিম প্রসব করে। বাবা এই বিষয়টা বুঝতে পারলা কি শেষে এসে এই বিষয়টা? তিমি তো স্তন্যপায়ী বাবা, হ্যাঁ হাঙ্গরে অন্তর্নিষেক হয়, আর তিমি তো স্তন্যপায়ী। আর স্তন্যপায়ীরা ভিভিপ্যারাস ধরনের, স্তন্যপায়ীরা ভিভিপ্যারাস ধরনের, সন্তান প্রসব করবে, জরায়ু আছে। তাহলে বাবারা দেখি তোমরা কেমন বুঝতে পেরেছ। কন্ডিকথিস শ্রেণীর প্রাণী এক লিঙ্গ, ওদের অন্তর্নিষেক হয়, সঙ্গমঙ্গ ক্লাসপার। অ্যাক্টিনোপটেরাইজিস শ্রেণীর প্রাণীও এক লিঙ্গ, এদের বহির্নিষেক হয়, সঙ্গমঙ্গ নাই। সার্কপটেরাইজিস শ্রেণীর প্রাণী এক লিঙ্গ, কারো কারো সঙ্গমঙ্গ আছে, কারো কারো নাই। যাদের সঙ্গমঙ্গ আছে ওদের অন্তর্নিষেক, যাদের নাই ওদের বহির্নিষেক। এবারের পার্ট ভালো করে। কন্ডিকথিস শ্রেণীর যারা ডিম পারে তারা ওভিপ্যারাস ধরনের, যাদের জরায়ু আছে সন্তান প্রসব করে ওরা ভিভিপ্যারাস ধরনের, যাদের জরায়ু আছে কিন্তু তারপরেও ডিম পারে ওরা অভিভিপ্যারাস ধরনের। অব বা অভি মানে ডিম, ভিভি মানে জরায়ু, জরায়ু আছে কিন্তু ডিম পারে, ওরা অভিভিপ্যারাস ধরনের। কন্ডিকথিস আর সার্কপটেরাইজ এই দুই শ্রেণীর সবাই ওভিপ্যারাস ধরনের। এবার এই তিন শ্রেণীর প্রাণীদের কমন তিনটা বৈশিষ্ট্য শুনবা। তার আগে একটু উত্তর দাও আমাকে, মানুষ কোন ধরনের হবে? মানুষ তো সন্তান প্রসব করে, তাহলে মানুষ এই তিন ক্যাটাগরির মধ্যে কোনটার মধ্যে পড়বে বলো? ওভিপ্যারাস, ভিভিপ্যারাস না অভিভিপ্যারাস? উত্তর ওভি মানে ওভাম বা ডিম, হ্যাঁ ঠিক আছে। ক্লাস ফাঁকা নয়, আয়ুব ভাই বসে আছে। স্যার ক্লাস ফাঁকা কেন? ফাঁকা নয়। হ্যাঁ মানুষ কি ভিভিপ্যারাস। সুরভি ঠিক বলেছ। আব্দুর রাজ্জাক, হ্যাঁ সবার নাম তো বলা যাচ্ছে না, তবে ঠিক বলছো। মানুষ ভিভিপ্যারাস ধরনের, জরায়ু আছে, সন্তান প্রসব করে। এবার এই তিনটা শ্রেণীর প্রাণীদের কমন তিনটা বৈশিষ্ট্য একটু বলি। বাবা তোমরা কি ক্লাস বুঝতে পারতেছ? আমি ক্লাস মানে একটু একটু অসুস্থ অসুস্থ ভাব তো কয়েকদিন ধরে, সেই শরীর নিয়ে ক্লাস নিচ্ছি, তোমরা কি বুঝতে পারতেছ? হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছ, মানুষ ভিভিপ্যারাস। তোমরা কি বুঝতে পারতেছো বাবা? একটু জানাও তো। জি স্যার। তোমরা কিন্তু এই শ্রেণীর প্রাণীদের আইসের নাম আর পুচ্ছ পাখনার নাম ঝরঝরা করো। এই তিনটা শ্রেণীর প্রাণীদের আইসের নাম আর পুচ্ছ পাখনা কোন ধরনের ঝরঝরা করে, ইম্পর্টেন্স। ওকে বাবা, ওকে ফাইন। কমন বৈশিষ্ট্য শোনো, এই তিন শ্রেণীর প্রাণীদেরই করোটিক স্নায়ু 10 জোড়া। কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজিস, সার্কপটেরাইজিস সবারই 10 জোড়া। আমরা যখন সমন্বয় চ্যাপ্টার পড়বো আমি বলছি যে মানুষের 12 জোড়া করোটিক স্নায়ুর নাম, উৎপত্তি, কাজ সহ পড়াবো ইনশাল্লাহ। তাহলে এই তিনটা শ্রেণীর প্রাণীদেরই করোটিক স্নায়ু, ক্রেনিয়াল নার্ভ 10 জোড়া। এই তিন শ্রেণীর মাছেদেরই হার্টের প্রকোষ্ঠ 2টা, একটা অলিন্দ একটা নিলয়। তোমরা আরো জানো যে মাছের হৃৎপিণ্ড ভেনাস হার্ট, কারণ ভেইনের মধ্য দিয়ে যেমন সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করে, মাছের হার্টের মধ্য দিয়েও সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করে। তাহলে এদের হার্ট ভেইনের মতো, শিরার মতো।
তাই এদের হার্ট ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। তাহলে এই 3 শ্রেণীর মাসেরই করোটিক স্নায়ু 10 জোড়া মনে রেখো। হার্টের প্রকোষ্ঠ বা চেম্বার 2টা মনে রাখবে, একটা অলিন্দ একটা নিলয়। আরো মনে রাখবা শুধু রুই মাছ নয়, এই 3টা শ্রেণীর মাছেদেরই হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। কারণ ভেইন বা শিরার মধ্য দিয়ে যেমন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করে, মাছের হার্টের মধ্য দিয়েও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করে। তাহলে এদের হার্ট ভেনাস মানে ভেইন বা শিরার মতো, তাই এদের হার্টকে বলবো ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। লাস্ট 3 শ্রেণীর মাছেরাই একটোথার্মিক। বাবারা বলো তো একটো মানে কি? একটো মানে বাহির, থার্ম মানে তাপ। তাহলে এই 3টা শ্রেণীর প্রাণীরাই দেহের বাহির থেকে তাপ শোষণ করে, পরিবেশ থেকে তাপ শোষণ করে। দেহে যে তাপ তৈরি হয় এটা যথেষ্ট নয় বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া চালু রাখার জন্য। হ্যাঁ, শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট, হ্যাঁ ঠিক লিখছো। তাহলে বাবারা এই 3টা শ্রেণীর প্রাণীদেরই করোটিক স্নায়ু 10 জোড়া, হার্টের 2 প্রকোষ্ঠ। হার্টকে আমরা কি বলবো? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। কেন? শিরার মধ্য দিয়ে বা ভেইনের মধ্য দিয়ে যেমন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করে, এদের হৃৎপিণ্ডের মধ্য দিয়েও সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করে। তাই ভেনাস হার্ট। রুই মাসে বোঝানো হচ্ছে তোমাদের, কিংবা সবাই পড়ছো। এরা একটোথার্মিক। একটো মানে বাহির, থার্ম মানে কি তাপ। তাহলে দেহের বাহির থেকে তাপ শোষণ বা গ্রহণ করে, মানে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে। তার মানে এরাই শীতল রক্তের। শীতল রক্তের মানে কি? মানে হলো পরিবেশ থেকে যেহেতু তাপ গ্রহণ করে, তাহলে পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের দেহের তাপমাত্রা বাড়বে, পরিবেশের তাপমাত্রা কমলে এদের দেহের তাপমাত্রা কমবে। তাহলে এর একটোথার্মিক মানে দেহের বাহির থেকে বা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, শোষণ করে। কারণ দেহে যে তাপ শক্তি তৈরি হয় ওটা দ্রুত শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। দেহের বাহির থেকে মানে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, সেই জন্য একটোথার্মিক। তাহলে বলো তো, পরিবেশের তাপমাত্রা বেশি থাকলে এরা বেশি তাপ শোষণ করবে, পরিবেশের তাপমাত্রা কম থাকলে দেহের তাপমাত্রা কম থাকবে, কম তাপ শোষণ করবে তখন। তার মানে পরিবেশের তাপমাত্রা বাড়া বা কমার সাথে এদের দেহের বা রক্তের তাপমাত্রা বাড়বে বা কমবে। শীতল রক্ত মানে বুঝো না যে ঠান্ডা, হিম শীতল ঠান্ডা রক্ত, তা নয়। শীতল রক্ত মানে একটোথার্মিক প্রাণী, মানে শীতল রক্তের প্রাণী মানে পরিবেশের থেকে যেহেতু তাপ গ্রহণ করে এরা, পরিবেশের তাপ বেশি থাকলে এরা বেশি তাপ শোষণ করবে, পরিবেশের তাপ কম থাকলে কম তাপ শোষণ করবে। তার মানে পরিবেশের তাপমাত্রা বাড়া বা কমার সাথে এদের দেহের তাপমাত্রা বাড়বে বা কমবে। আমার মনে হয় বুঝতে পারছো। বাবারা, আগামীকাল 8টা 15 থেকে আগে পরীক্ষা দিবা। কর্ডাটা পর্বের শুরু থেকে এই সার্কপটেরাইজি পর্যন্ত, পেইড আনপেইড সবার জন্য প্রযোজ্য এই পরীক্ষা, সবাই দিতে পারবা, উন্মুক্ত পরীক্ষা। তাহলে পরের দিনে বুঝে দিবনি কেন পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, এটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, পরের ক্লাসে বলবো নি। মানে আগামীকাল এই চ্যাপ্টারের বাকি মানে ভার্টিব্রাটার ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের বাকি শ্রেণীগুলো পড়াবো। মানে উভচর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, স্তন্যপায়ীদের আবার সাব ক্লাস পড়াবো। আর যত প্রশ্ন আছে রেডি করো, সব উত্তর দিব ইনশাল্লাহ। আর কন্টেস্ট চলতেছে আমাদের, 11টা লেকচার হবে ফ্রি ক্লাস, তার মধ্যে 5টা হচ্ছে প্রত্যেকটা লেকচারের নোট গ্রুপে যারা পোস্ট করবা, মেনশন করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে, গ্রুপে নোটিশটা দেখে নিও তোমরা। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার দিবা, তোমার ফ্রেন্ডদের মেনশন দিবা, ওরা সবাই যেন ক্লাসগুলো দেখে। পড়ার দরকার নাই আমার কাছে, কিন্তু ক্লাস দেখুক। আচ্ছা, আগামীকাল তাহলে 8টা 15 থেকে 8টা 30, 15 মিনিটের মধ্যে পরীক্ষা কমপ্লিট করবা। 30 মার্কসের পরীক্ষা, কর্ডাটা পর্বে শুরু থেকে সার্কপটেরাইজি শ্রেণী পর্যন্ত। আচ্ছা, অবসারণী ছিদ্র নিয়ে কথা বলছো, আমরা এটা নিয়েও পরের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা অনলাইনে ভর্তি বগুড়ার স্টুডেন্ট হলে তো পরীক্ষা দিতে পারবা অফলাইনে, 10:30 থেকে বলেই দেওয়া আছে তো তোমাদের, অফলাইনে এসে পরীক্ষা দিতে পারবা। এই অবসারণী ছিদ্র এটা নিয়ে পরের ক্লাসে আলোচনা মানে প্রশ্ন করবে একটু, আমি ওটা বুঝে দিব। কারণ পাখিদেরও অবসারণী ছিদ্র আছে তো, এটা নিয়ে আমরা ক্লোয়েকা বা অবসারণী ছিদ্র, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ।
তো আমার সব ফ্রেন্ড আপনার কাছে পড়ে। অফলাইন শুধু এক্সাম ব্যাচ নাই আমাদের। আমাদের অফলাইন ব্যাচটা তো 8টা থেকে চলতেছে। ওদের জন্য মানে আলাদা করে অফলাইনে কোনো এক্সাম ব্যাচ নাই। তবে অনলাইনে যারা ভর্তি হচ্ছে তারা বগুড়ার স্টুডেন্ট হলে অফলাইনে পরীক্ষা দিতে পারবে। তবে অনলাইনেও দিতে পারবে। আগামীকাল পরীক্ষা 8টা 15 থেকে 8টা 30-এর মধ্যে, কন্ডিক্টিসের শুরু থেকে সার্কপ্টেরাইজি পর্যন্ত। ক্লাস সবাই শেয়ার করে দিও তো। ওকে বাবা, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ শেষ ক্লাস এই চ্যাপ্টারের। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।